বিমান দুর্ঘটনার পর থেকে দেশের জনগণ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ এ ঘটনায় সরাসরি দুষছেন পাইলটকে, আরেক দল আবার বলছেন পাইলটের জন্যই বেঁচে গেছে শত শত প্রাণ। প্রশ্ন হলো, পাইলট কি চাইলেই বিমানটিকে ফাঁকা জায়গায় ল্যান্ড করাতে পারতেন? এদেশে যেমন বিমানের ফিটনেস নেই, তেমনই ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থারও, এমন মন্তব্য করেছেন এনসিপির নেতারা। মাসব্যাপী পদযাত্রায় শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে তারা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের দুইটা প্রিভিলেজ সরকার দিয়েছে, এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর ইউনূসের সরকার। দুই সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড দুজনে দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছে দারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা এলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর থেকে দেশের জনগণ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ এ ঘটনায় সরাসরি দুষছেন পাইলটকে, আরেক দল আবার বলছেন পাইলটের জন্যই বেঁচে গেছে শত শত প্রাণ। প্রশ্ন হলো, পাইলট কি চাইলেই বিমানটিকে ফাঁকা জায়গায় ল্যান্ড করাতে পারতেন? এই ভয়াবহ দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ভূমিকা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝতে পারার পরও পাইলট কেন বিমানটিকে জনবসতিহীন কোনো ফাঁকা জায়গায় নিয়ে যেতে পারলেন না? তিনি কেন নিজের জীবন বাঁচাতে সেফ এক্সিট বা ইজেক্ট করলেন না? তবে এই প্রশ্নগুলোর জবাবে ভিন্ন মত দিচ্ছেন বিমান বিশেষজ্ঞরা। অবসরপ্রাপ্ত সেনা পাইলট মোহাম্মদ সোহেল রানা এক সাক্ষাৎকারে জানান, সাধারণ যাত্রীবাহী বিমান এবং যুদ্ধ বিমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুর্ঘটনায় পতিত F-7 বিমানটিতে ইঞ্জিন ছিল মাত্র একটি। যুদ্ধ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে, বিশেষ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন, একটি যুদ্ধ বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি স্রেফ একটি পাথরের টুকরোর মতো নিচে পড়তে থাকে, এর কোনো গ্লাইডিং বা ভেসে থাকার ক্ষমতা থাকে না। তবে যাত্রীবাহী বিমানগুলো আবার ইঞ্জিন বিকলের পরও কিছুটা সময় ভেসে থাকতে পারে, এমনকি ডানে বামেও যেতে পারে। পাইলট তৌকির হয়তো হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়া সম্ভব ছিল না। তিনি কেন নিজের জীবন বাঁচাতে সেফ এক্সিট বা ইজেক্ট করলেন না? তবে এই প্রশ্নগুলোর জবাবে ভিন্ন মত দিচ্ছেন বিমান বিশেষজ্ঞরা। তার মতে 700-800 কিলোমিটার বেগে চলতে থাকা একটি বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন পাইলটের পক্ষে কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। তিনি আরও বলেন, সম্ভবত তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছিলেন বিমানটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়। আর এই চেষ্টা করতে গিয়েই তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তবে কি পাইলট তৌকির চাইলে নিজকেও রক্ষা করতে পারতেন না? এমন প্রশ্নের জবাবে সোহেল রানা জানান, হয়তো সেই সুযোগও ছিল না। তাছাড়া আর 2 থেকে 3 সেকেন্ড সময় পেলেই তিনি সেফ ল্যান্ডিং করতে পারতেন। সোহেল রানার ভাষ্য, যে কোনো বিমানের পাইলট তার সর্বোচ্চটা দেন। আপনাকে মনে রাখতে হবে, একটি ফাইটার জেট তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে যায়। সেকেন্ডেরও আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। ফাইটার বিমানের ক্ষেত্রে যদি ইঞ্জিন ফেল করে, তখন তো বিমানটি ডানে বামে যাবে না। সুতরাং আমরা যেমনটি ভাবছি যে পাইলট অন্য কিছু করতে পারতেন, তেমন কোনো সুযোগ আসলে সেখানে ছিলই না। আর এই ঝুঁকির কথা জেনেই কিন্তু একজন মানুষ পাইলট হওয়ার স্বপ্ন দেখে। এমনকি প্রতিটি পাইলট স্বপ্ন দেখেন একটি ফাইটার জেটের পাইলট হওয়ার। তিনি আরও বলেন, আমি যেমনটি শুনেছি পাইলট হয়তো ঠিক মতো যোগাযোগ করতে পারেনি। বিমান ল্যান্ডিংয়ের 4টে পার্ট থাকে, উনি কিন্তু ফাইনাল পার্টে ছিলেন। প্যারালাল ফ্লাই করে তিনি যখন ল্যান্ডিংয়ের দিকে আসছিলেন, তখন তিনি ক্র্যাশ করেন।
যেহেতু তিনি ল্যান্ডিং পার্টে ছিলেন, তাই আমি বলবো আর 2-3 সেকেন্ড সময় পেলে তিনি হয়তো সফলভাবে অবতরণ করতে পারতেন, কিন্তু তার বিমানটি তার কথা শোনেনি। তিনি আরও বলেন, যখন সমস্যা দেখা দেয় তখন সব পাইলটই চেষ্টা করেন বিমানটিকে দূরে নিয়ে যেতে অথবা এয়ারপোর্টের কাছে এসে নামতে, কিন্তু পাইলট তৌকিরের ক্ষেত্রে ফাইটার জেটের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, সুতরাং তার আর কিছুই করার ছিল না। আইএসপিআর এর পক্ষ থেকেও জানানো হয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন। তার এই আপ্রাণ চেষ্টার কারণেই হয়তো আরও বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। জাতি হয়তো এজন্যই তাকে সারা জীবন মনে রাখবে। এদেশে যেমন বিমানের ফিটনেস নেই, তেমনি ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থারও, এমন মন্তব্য করেছেন এনসিপির নেতারা। মাসব্যাপী পদযাত্রায় শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে তারা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দেশ গড়তে জুলাই পদযাত্রার 25তম দিনে পুণ্যভূমি সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর চৌহাট্টায় 2টি পথসভার আয়োজন করে তারা। বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক একটি দুর্গ হয়ে উঠেছিল। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান নেতারা। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। এর আগে সুনামগঞ্জেও পথসভা করে এনসিপি। পরে সমাবেশে দলের আহ্বায়ক বলেন, এনসিপি রাষ্ট্রকে আর ফিটনেসবিহীন রাখতে চায় না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের অনেকে চাটুকারিতেই জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। শনিবার মৌলভীবাজারে পথসভা ও গণসংযোগের কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাংলাদেশের 2টা প্রিভিলেজ সরকার দেখছে, এক শেখ মুজিবের সরকার আর 2 প্রফেসর ইউনূসের সরকার। 2 সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড, দুজনে দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছেনি দারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা এলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার, ক্রমাগত জনপ্রিয়তা হারাই। এই সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠিল। আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না, বাংলাদেশের ইলিশ এখানে আসে না, কারণ কিন্তু কলকাতায় যায়, কারণ যারা উপদেষ্টা হয়েছে, যারা সরকারে, তারা মনে করে তারা দেশের মালিক আর আমরা চাকর বাকর। প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, এখনই সময় আমাদের দাবি তোলার, অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার। জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন, আর্মি, পুলিশ সবাই বিএনপির পিছনে লাইন দিবে, সেটাই দিছে, সেটাই ফেরানা। সেই সংসদে গিয়ে যতই জ্বালাময়ী বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়ে সেটা সে বলছে। এর ফলে হাসিনার ফেসিবাদ ঢাকা ফেলতে সুবিধা হয়েছে। মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না, হাজার হাজার ছাত্রদল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার। ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে? নুরুল হক নুরু নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড। আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ। বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস? না, অবশ্যই না। হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানেই ফ্যাসিবাদ উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া না, দুটো এক জিনিস না। আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক। কিন্তু দেখেন, এই বিএনপি 2018 সালের ভোটের পরে সেই সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল। সংসদ তো বৈধ হয়ে যায়, হাসিনা শাসনের বৈধতা পায়। বিএনপি হাসিনার 2018 সালের নির্বাচনের বৈধতা দিছে, এইটা বিএনপি অস্বীকার করতে পারবে না। কিন্তু কিসের বিনিময়? মাত্র 5টা সংসদীয় আসনের বিনিময়। তাহলে হাসিনার বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস। এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন? কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফ্যাসিবাদ বিরোধিতা?
বিএনপি হাসিনা বিরোধিতা করছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে। এটাই হচ্ছে আসল লাইন। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসেবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালে ভুয়া নির্বাচনের পর থেকে, কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরে সেই ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না সংসদেও গেছে। বিএনপি সংসদের পদত্যাগ করে কবে? 2022 সালের 10ই ডিসেম্বর। তার মানে 2022 সালের 10ই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে। সে পদত্যাগ করুক বা না করুক, বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল। আইনত আমাদের সেটাই বুঝতে হবে। আপনি নির্যাতিত হইলেই আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না। হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই। রুমিন ফারহানা সেই সংসদে গিয়ে যতই জ্বালাময়ী বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়ে সেটা সে বলছে। এর ফলে হাসিনার ফ্যাসিবাদ ঢাইকা ফেলতে সুবিধা হয়েছে। এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্য দিক। রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে। এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল। যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্রদল বা শিবিরের তুলনায়, তাই না? এইটা ওই বামাদের দোষ না, কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি, তাই না? এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি, কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে, রক্ত বেরিয়ে দিচ্ছে। মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না। হাজার হাজার ছাত্রদল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার। ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে? করে নাই। বামপন্থীদের কয়জনকে করছে? করে নাই। একজনকে পুলিশ ধরতো, আবার একটু দূরে গিয়ে ছাইড়া দিত। এই যে দেখেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে, আবার ছাইড়া দিচ্ছে। সবাই রে এরকম করতো, ধরতো আবার ছাইড়া দিত, একটু দূরে নিয়ে যায়। নুরুল হক নুরুল নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাইছে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো তখন তিনি গিয়েছেন। আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল, কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালী ও ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন, চিনে নিতেন, জনগণকে চিনে দিতেন, এটা ডিফাইন করতেন, তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন। ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ, কিন্তু তিনি সেটা করেন নাই। 11 মাস পার হয়ে গেছে, ওনার করার সেটা সময় হয় নাই। কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস, পপুলিজম। বিষয়টা হওয়া উচিত ছিল এরকম, আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে, সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে, জনগণের সামনে এসে তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে, তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। এখন কি করতেছে? খায়রুল সাহেবকে 11 মাস পরে ধরা হলো। কেন 11 মাস আগে কেন ধরা হইলো না? আবার এখন কেন ধরা হইলো? এই একই রীতি যেভাবে ধরা, সেটা পুলিশ, আমলা, সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে, তারপর ব্যবস্থা নেবে, কিন্তু জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তো শেষ করা যাবে না, জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না। আবার দেখেন, আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনা 3 এমপির সঙ্গে বৈঠক করছে, দেখা করছে, পত্রিকায় আসছে, ছবি ভাইরাল হয়েছে। ধর্ম উপদেষ্টা কেন গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে, ধর্ম উপদেষ্টা জীবনে কোনোদিন যায়নি। উনি কেন গেছে? ঘুটু করতে। সে কোনো কাজ করে না। হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে, হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে। হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয়? এর জন্যই তৈরি হয়েছে, ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে। আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে। প্রফেসর ইউনূসও যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না। কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনূস স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি। ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের 2টা প্রিভিলেজ সরকার দেখছে, এক শেখ মুজিবের সরকার আর 2 প্রফেসর ইউনূসের সরকার। 2 সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড, দুজনে দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছে নিদারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার, ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে। দেখেন, উনারা তো 12 ভাতারির মতো ঠাপ খায়, ওয়াকারের ঠাপ খায়, বিএনপির ঠাপ খায়, আওয়ামী লীগের ঠাপ খায়, ইন্ডিয়ার ঠাপ খায়, 2 দিন পর পর গদি নড়ে যায়, কেউ তো সাপোর্ট করে। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে